স্টুডেন্টস ক্লাস 11-এর হিস্ট্রির অ্যানুয়াল এক্সামিনেশনের একটা কপি দিয়ে দিচ্ছি, স্যাম্পল কপি। এটা তোমরা ডাউনলোড করে নেবে, পিডিএফ আকারে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবে এবং একটু শুনে নেবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না হাতের লেখা। দেখো গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ 1 গুণ 24, 24টি থাকবে। হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। উক্তিটি কার? বিউরি। বিজ্ঞানসম্মত ইতিহাসের ব্যাখ্যা জনক হলেন থুকিডিডিস। আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি। সম্রাট অশোকের ব্রাহ্মীলিপি পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে আইনটি পাশ হয় 1534 খ্রিস্টাব্দে। ম্যাডিসনের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন অ্যারিস্টারকাস। রোমান সাম্রাজ্য প্লেবিয়ান যাদের বলা হতো, প্লেবিয়ান কাদের বলা হতো? সাধারণ মানুষদের। মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন? হ্যাটসেপটুস, HATSACPSUT। আক্কাদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্গন। প্রাচীন শিকারী মানুষদের নিয়ে গড়ে ওঠা দল বা সংগঠনকে কি বলা হতো? ক্লান, CLN, ক্লান। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। হবস যে শাসন ব্যবস্থাকে শ্রেষ্ঠ বলে মনে করতেন তা হলো রাজতন্ত্র। মহাজন পদগুলির মধ্যে প্রজাতন্ত্রে ছিল ব্রিজি ও মল্ল। এরপর দেখো ফিপ শব্দের অর্থ কি? ভূমি অধিকার লাভ। সামুদ্রিক ইউরোপে কৃষকদের দেওয়া টাইট করটি ছিল ধর্মকর। প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। অর্থশাস্ত্রে কয় প্রকার বিবরিত উল্লেখ আছে? অর্থশাস্ত্রে 8 প্রকার। মৃচ্চাক্ষর গ্রন্থটি রচনা করেন কে? বিজ্ঞানেশ্বর। ক্লিওপেট্রা ফেরাও হন 18 বছর বয়সে। আকবর কবে জিজিয়া কর বাতিল করেন? 1564 খ্রিস্টাব্দে। ইন্ডালজেন্স কি? মুক্তি ছাড়পত্র বা মার্জনাপত্র। কল্পসূত্র গ্রন্থির রচয়িতা কে ছিলেন? ভদ্রবাহু। বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন রজার বেকন। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের নামকরণ করেন কে? কলম্বাস। এবারে 2টি বা 3টি করে শর্ট প্রশ্ন আমি দেখবে পরপর সাজিয়ে তোমরা নিয়ে নেবে। দেখো পোলিশ বা নগরাষ্ট্র বলতে কি বোঝায়? খ্রিস্টপূর্ব 5ম থেকে 14 শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল, যেসব রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এইসব ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বাংলায় নগরাষ্ট্র এবং গ্রিক ভাষায় পলিস বলা হয় আর কি। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের উদাহরণ হলো এথেন্স ও স্পার্টা। এরপরে দেখো 4 নাম্বার দিয়ে আছে, একের পরে 4, এগুলো পরপর তোমরা একটু সাজিয়ে নেবে। জিগুরাত কি? প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলোকে জিগুরাত বলা হয়। তারপরে 5 নাম্বার রোজেন্টা প্রস্তর কি? ফরাসি সেনাপতি নেপোলিয়নের মিশর আক্রমণকালে তার সঙ্গী এক ফরাসি পণ্ডিত মিশরের রোজেটা নামক স্থান থেকে লিপি খোদিত একটি প্রস্তরখণ্ড আবিষ্কার করেন। এটি রোজেটা প্রস্তর নামে পরিচিত। এরপরে 7 নাম্বার প্রশ্নটা, স্যাট্রাপদের 2টি কাজ উল্লেখ করো। ট্যাক্স আদায় ও জমা দেওয়া, সেনাদের নিয়োগ করা, আঞ্চলিক আমলাদের নিয়োগ করা, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করা ইত্যাদি। খোয়াজা কারা? ইকতাদারের ফাঁকি রোধের লক্ষ্যে বলবান প্রতিটি ইকতায় এক শ্রেণীর হিসাব পরীক্ষক নিয়োগ করেন, এদের নাম হয় খোয়াজা। এদের কাজ ছিল ইকতার আয় ব্যয় ও উদ্বৃত্ত অর্থের হিসাব করা বা রাখা। ইকতা ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য লেখো। ইকতা ব্যবস্থা দ্বারা সুলতান তার খলিসা, মানে যেটা জমির বাইরে অবস্থিত জমিগুলির নির্দিষ্ট শর্ত কর্তব্য পালনের বিনিময়ে তার সেনাদক্ষ সৈনিক ও অভিজাতদের মধ্যে বন্টন করেছিলেন। বিনিময়ে ইকতাদার বা মুক্তি বা মাক্তি নামে ইকতার প্রাপকেরা সুলতানকে প্রয়োজনীয় সৈন্য সরবরাহ করতেন। মাক্তি তার অধীনস্থ এলাকায় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। 9 নম্বর ট্রুবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ, প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে জমিদার ও কৃষকদের বাসস্থানে গিয়ে গেয়ে শোনাতেন। এই সকল চারণকবিদের দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর বলা হতো। স্ত্রীধন বলতে কি বোঝো? প্রাচীন ভারতে পিতৃযান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া ছিল তার নাম স্ত্রীধন। মিলিন্দ পনহ কি? ব্যাকটেরীয় গ্রিক রাজা মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে দার্শনিক তত্ত্বের কথোপকথন পালি ভাষায় যে গ্রন্থে আলোচিত হয়েছে তা মিলিন্দ পনহ নামে পরিচিত। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? নিকোলাস কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কোপার্নিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন। ভ্যাকুয়াম পাম্পকে আবিষ্কার করেন? অটো ভন গেরিক ভ্যাকুয়াম পাম্প আবিষ্কার করেন। ডক্টর রণজিৎ গুহ কোন গ্রন্থ প্রকাশ করে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এবং কেন, কখন? রঞ্জিত গুহ 1982 খ্রিস্টাব্দে অন সাম অ্যাসপেক্টস অফ দ্য হিস্টোরিগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। এটা 1982 খ্রিস্টাব্দে। এরপরে দেখো পুরন্দর কাকে বলা হতো এবং কেন? ঋগ্বেদে আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে কারণ তিনি শত্রু দাস বা দস্যুদের পুর বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম উক্তিটিকার? এটা হচ্ছে রেনে ডিকার্টেস, ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ। এরপর হচ্ছে গ্রহণ
পরিমক্ষ নীতি কি? সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে 12 জন রাজাকে পরাজিত করেন এবং পরবর্তীতে দাক্ষিণাত্য রাজাদের কাছ থেকে কর গ্রহণ ও আনুগত্যের বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দেন। এটি গ্রহণ পরিমক্ষ নীতি নামে পরিচিত। এবার গ্রুপ সিতে দেখো, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? এই সভ্যতায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। এটা উত্তর দেখো, নামকরণ। সিন্ধু নদের উপত্যকায় এই সভ্যতার সর্বপ্রথম নিদর্শন আবিষ্কৃত হয়েছিল বলে সাধারণভাবে প্রাচীন এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। পরবর্তীকালে এই সভ্যতার নামকরণ করা হয় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি। হরপ্পার নাম অনুসারে এই সভ্যতার নামকরণের প্রধান দুটি কারণ হলো, প্রথম হচ্ছে প্রথম নিদর্শন প্রাপ্তি। বহুদূর বিস্তৃত এই সভ্যতার প্রথম নিদর্শন আবিষ্কৃত হয়েছিল হরপ্পায়। 2, প্রাচীন ও গুরুত্বপূর্ণ নিদর্শন। মহেঞ্জোদারো বা অন্যান্য স্থানের তুলনায় হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলি বেশি প্রাচীন ও গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার সামাজিক জীবন। হরপ্পা সভ্যতায় খনন কার্যের ফলে যেসব সামগ্রী আবিষ্কৃত হয়েছে সেগুলির ওপর ভিত্তি করে এই সভ্যতার সামাজিক জীবনের প্রতি আলোকপাতের চেষ্টা করা হয়। প্রাপ্ত উপাদানগুলি থেকে হরপ্পা সভ্যতার বাসিন্দাদের খাদ্য, পোশাক পরিচ্ছদ, গৃহস্থলী দ্রব্য, অবসর বিনোদনের উপকরণ, শিলমোহর, লিপি প্রভৃতি সম্পর্কে আভাস পাওয়া যায়। এক হচ্ছে শ্রেণী দেখো, বৈষম্য। হরপ্পা সভ্যতায় সমাজের সম্ভবত 3 শ্রেণীর মানুষ বসবাস করত: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। উচ্চবিত্ত অর্থাৎ প্রথম শ্রেণীতে ছিল পুরোহিতরা। মধ্যবিত্ত অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে ছিল ধনী, বণিক, বুর্জুয়া, কারিগর ও যোদ্ধারা। নিম্নবিত্ত অর্থাৎ তৃতীয় শ্রেণীতে ছিল দরিদ্র কৃষক ও শ্রমিকেরা। একেবারে নিচে ছিল অগণিত কৃতদাস। এবার 2 হচ্ছে শ্রেণী শোষণ। এল বাসাম সহ অনেকেই এই সভ্যতার শ্রেণী বৈষম্যের অস্তিত্বের বিরোধিতা করেছেন। আবার অনেকে মনে করেন যে প্রথম দুটি শ্রেণীর দ্বারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ শোষিত হতো। খাদ্য। হরপ্পা সভ্যতার মূলত কৃষি নির্ভর ছিল। গম ও যব ছিল তাদের প্রধান খাদ্য। এরপরে পশুপালন। গরু, ভেড়া, ছাগল, মহিষ, উট, শূকর প্রভৃতি ছিল হরপ্পার অধিবাসীদের গৃহপালিত পশু। সম্ভবত মহিষ ও ষাঁড়কে চাষের কাজে লাগানো হতো, তবে ঘোড়াকে তারা পোষ মানাতে পেরেছিল কিনা সে বিষয়ে সংশয় আছে। পোশাক ও অলঙ্কার। সিন্ধুর অধিবাসীরা সুতি ও পশমের পোশাক পরিধান করত। দেহের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশের জন্য তারা 2 খণ্ড বস্ত্র ব্যবহার করত। স্ত্রী পুরুষ সকলেই লম্বা চুল রাখত। পুরুষেরা হার, বালা, দুল প্রভৃতি অলঙ্কার ব্যবহার করত। সুরমা, সুগন্ধীয় নানা ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহারেরও চল ছিল এ সময়। এরপরে গৃহস্থালী সরঞ্জাম। সিন্ধু সভ্যতায় মাটি, পাথর, তামা, ব্রোঞ্জ, কাঠ প্রভৃতি তৈরি বাসনপত্র ও গৃহস্থলীর নানা সামগ্রী পাওয়া গেছে। আমোদ প্রমোদ। সাধারণ মানুষের আমোদ প্রমোদের মাধ্যম ছিল নৃত্য, গীত, পাশা, জাতীয় খেলা, শিকার, ষাঁড়ের লড়াই, রথচালনা, মাছ ধরা ইত্যাদি। শিল দেখো, সিন্ধু সভ্যতায় তামা, ব্রোঞ্জ ও পোড়ামাটির তৈরি অন্তত 2000 শিল পাওয়া গেছে। লিপি। সিন্ধু উপত্যকায় প্রাপ্ত শিলমোহরগুলিতে বিভিন্ন চিত্রলিপি উৎকীর্ণ রয়েছে। এগুলো সিন্ধু লিপি নামে পরিচিত। এগুলো দেখতে প্রাচীন সুমেরীয় হায়ারোগ্লিফিক লিপির মতো। এতে 270টি অক্ষর আবিষ্কৃত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সিন্ধু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সমাজে নারীর স্থান। সিন্ধু সভ্যতার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতার সমাজে প্রাপ্ত নারী মূর্তিগুলির কোনোটির কিছু বিশেষ বৈশিষ্ট্য সেই সমাজে নারী জাতির সম্মান ও প্রতিপত্তির প্রমাণ দেয়। এবার হচ্ছে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন। হরপ্পা সভ্যতার অধিবাসীরা বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন শিল্পের কাজ প্রভৃতি ছিল এখানকার অর্থনৈতিক কাজকর্মের প্রধান দিক। এক হচ্ছে কৃষিকাজ। হরপ্পায় অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কালীবাঙ্গানে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে কাঠের লাঙল পাওয়া গেছে, যা মানুষে টানা হতো বলে অনেক ঐতিহাসিক মনে করেন। মানে মানুষ টানতো আর কি এই লাঙল। এরপর দেখো পশুপালন। হরপ্পা সভ্যতার অধিবাসীরা খাদ্যের প্রয়োজনে হাঁস, মুরগি, ছাগল, গরু, মহিষ, ভেড়া, উট, ষাঁড় প্রভৃতি পালন করত। শিল্প দেখো, হরপ্পা সভ্যতা বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছিল, যেমন বয়ন শিল্প, ধাতু শিল্প, মৃৎশিল্প, প্রস্তরশিল্প ইত্যাদি। বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ছিল হরপ্পার অধিবাসীদের প্রধান জীবিকা। পণি। এখানকার বণিকদের বলা হতো পণি। শিলমোহর দেখো, অধ্যাপক এল বাসামের মতে হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রতিটি বণিক পরিবারের পৃথক শিলমোহর ছিল। তিনি হচ্ছে সামুদ্রিক বাণিজ্য। গুজরাটের লোথাল ছিল সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর। সেই সময় মুদ্রা ব্যবস্থার প্রচলন না থাকায় বিনিময় প্রথার মাধ্যমে আমদানি রপ্তানি কাজ চলত। এরপর দেখো পারস্যের সাট্রাপ ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। সাট্রাপ দেখো, সাট্রাপি ছিল প্রাচীন আকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের প্রদেশ বা প্রশাসনিক একক। শাসন পরিচালনার সুবিধার্থে বিশাল আকিমেনীয় সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ প্রশাসনিক এককে ভাগ করা হতো। এই অঞ্চলগুলির নাম ছিল সাট্রাপি। পারস্যের প্রতিটি সাট্রাপি বা প্রদেশের শাসনকর্তা ছিলেন একজন করে গভর্নর। তারা সাট্রাপ নামে পরিচিত ছিলেন। প্রাচীন পার্শ্বিক ব্যাখ্যা অনুসারে সাট্রাপ শব্দটির অর্থ হল সাম্রাজ্যের রক্ষাকর্তা। সাট্রাপ শব্দের বর্তমান আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা।
স্যাট্রাপদের প্রশাসনিক মর্যাদা ছিল গভর্নরের সমতুল। বিভিন্ন প্রদেশের স্যাট্রাপগণ পারস্যের সম্রাট কর্তৃক নিযুক্ত হতেন। সমগ্র আকিমেনীয় সাম্রাজ্য বিভিন্ন বৃহৎ স্যাট্রাপি অর্থাৎ প্রদেশে বিভক্ত ছিল। এই বৃহৎ স্যাট্রাপি বা প্রদেশগুলি আবার কয়েকটি ক্ষুদ্র বা স্যাট্রাপিতে বিভক্ত হতো। ক্ষুদ্র স্যাট্রাপিগুলির সীমানা মাঝে মধ্যেই পরিবর্তিত হতো। কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তি দুটি ক্ষুদ্র স্যাট্রাপি শাসন পরিচালনা করতে পারতেন। মুসা থেকে সার্ডিস পর্যন্ত 2500 কিলোমিটার দীর্ঘ রাস্তা পারস্যের 20টি স্যাট্রাপির মধ্যে যোগসূত্র গড়ে তুলেছিল। কয়েকটি উল্লেখযোগ্য বৃহৎ স্যাট্রাপি ছিল পার্সিস, মিডিয়া, লিডিয়া, ব্যাবিলনিয়া, মিশর, আরাকোসিয়া, ব্যাকটেরিয়া ইত্যাদি। স্যাট্রাপকে প্রশাসনিক কাজকর্মে সহায়তা করার জন্য একটি পরিষদ বা কাউন্সিল থাকত। স্যাট্রাপি বা প্রদেশের প্রধান শাসক হিসেবে স্যাট্রাপদের বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হতো, যেমন 1 হচ্ছে কর আদায়, 2 সামরিক ব্যবস্থা রক্ষা, 3 আমলা নিয়োগ, 4 বিচার কার্য, 5 বিদ্রোহ দমন, 6 নিরপেক্ষতা, 7 আক্রমণ প্রতিরোধ, 8 সমস্যার মোকাবিলা, 9 বার্ষিক বিবরণ পেশ ইত্যাদি। স্যাট্রাপগণ ছিলেন মহান সম্রাটের প্রতিনিধি। তারা তাদের কাজের জন্য সরাসরি সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন। রাজার নয়ন নামে পরিচিত পর্যবেক্ষকগণ সাম্রাজ্যের বিভিন্ন স্যাট্রাপিতে ঘুরে ঘুরে স্থানীয় প্রশাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন এবং তা সম্রাটকে জানাতেন। এবার দেখো চীনের ম্যান্ডারিন। তাং বংশের 618 থেকে 907 খ্রিস্টাব্দ রাজত্বকালে পূর্বের প্রচলিত 9 স্তরীয় ব্যবস্থা বাতিল করে চীনে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়। এই নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় ম্যান্ডারিন পদটি যথাযথ রূপ লাভ করে। নতুন এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় নতুন ধরনের সরকারি কর্মচারী নিয়োগ করা হয়। এই সরকারি কর্মচারীদের বলা হতো ম্যান্ডারিন। এই সরকারি কর্মচারীরা সম্রাটের কাজের অংশীদার হিসাবে চীনা সমাজে স্বর্গীয় অনুশাসন চালু করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন। 7ম শতকের শুরু থেকে 20 শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় 1300 বছর 1300 বছর ধরে চীনের প্রশাসনিক ব্যবস্থায় ম্যান্ডারিন নামে পদস্থ কর্মচারীদের অস্তিত্ব ছিল। ম্যান্ডারিন পদে নিয়োগের ক্ষেত্রে জন্ম, বংশ কৌলিন্য ও সম্পত্তির পরিবর্তে যোগ্যতা ও শিক্ষা দীক্ষা বিচার করা হতো। ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। তাদের কনফুসীয় আদর্শ সম্পর্কে গভীর জ্ঞান যাচাই করা হতো। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয়, প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে নিয়োগ করা হতো। অবশ্য কোনো কোনো উচ্চপদস্থ ম্যান্ডারিন সম্রাটের ইচ্ছায় বহাল থাকতেন। কার্যাবলী: ম্যান্ডারিনরা চীনের কেন্দ্রীয় সরকারের সচিবালয়ের অধীনে কাজ করতেন। প্রশাসনের প্রধান আমলা হিসেবে ম্যান্ডারিনদের কঠোর পরিশ্রম করতে হতো। প্রশাসনিক কাজকর্ম ছাড়াও সরকারের অন্যান্য কাজকর্ম ও ম্যান্ডারিনদের করতে হতো। তারা ব্যবসা বাণিজ্যের কাজে তদারকি করতেন, অর্থের যোগান সচল রাখতেন, প্রদেশের নিরাপত্তা বজায় রাখতেন ইত্যাদি। যে সকল ম্যান্ডারিন খুব ভালো কাজ করতেন তাদের পুরস্কার প্রদান করা হতো। এর পরের প্রশ্ন, সামন্ততন্ত্র বলতে কি বোঝায়? ইউরোপের সামন্ততন্ত্র পতনের কারণগুলি লেখো। দেখো, সামন্ততন্ত্র ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফোডালিতে থেকে ইংরেজি ফিউডালিজম কথাটি এসেছে, যার অর্থ হলো সামন্ততন্ত্র। ঐতিহাসিক বোলেভিয়া সামন্ততন্ত্র বলতে বুঝেছিলেন সার্বভৌম অধিকারের বিভাজন, যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয়। মন্তেস্কুর মত কি? মন্তেস্কু মনে করেন যে উপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকা সরকারি অধিকার ও ক্ষমতার বিভাজিত কাঠামোই ছিল সামন্ততন্ত্র। কার্ল মার্ক্সের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তিতে কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হলো সামন্ত ব্যবস্থা। সর্বজনগ্রাহ্য ধারণা, মোটামুটিভাবে খ্রিস্টীয় 9ম শতক থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময় ইউরোপে জমির বিশেষ ধরনের মালিকানার উপর ভিত্তি করে এক প্রকার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। এই ব্যবস্থাকে সামন্ততন্ত্র বা ফিউডালিজম বলে। সামন্ততন্ত্র পতনের কারণ দেখো, 14 শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অবক্ষয় শুরু হয় এবং ক্রমে তা পতনের দিকে এগিয়ে যায়। পতনের কারণ দেখো, এক হচ্ছে রক্ষণশীল উৎপাদন ব্যবস্থা। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা ক্রমশ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যানরগুলি উন্নত হয়ে উঠতে ব্যর্থ হয়েছিল। কৃষি উৎপাদনের রক্ষণশীলতা সামন্ততন্ত্র পতনের অন্যতম কারণ হয়েছিল। এরপর দেখো 2 নম্বর, কৃষক বিদ্রোহ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক সম্প্রদায়, সামন্তপ্রভু, গির্জা প্রভৃতির আরোপিত বিভিন্ন প্রকার করের চাপে জর্জরিত হয়ে পড়েছিল। তদুপরি প্রভুর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খেটে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এজন্য তারা মাঝে মধ্যে সামন্তপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করত এবং তাতে সামিল হতো দিনমজুর, কারিগর প্রমুখ সমস্ত নির্যাতিত শ্রেণী। তিনি হচ্ছে ভূমিদাস বিদ্রোহ। ভূমিদাসদের উপর সামন্তপ্রভুদের সীমাহীন শোষণ ও নির্যাতনকে সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়। যার হচ্ছে জনসংখ্যা হ্রাস। ইতিহাসবিদ
লাদুরি ও পোস্তান মনে করেন যে চতুর্দশ-পঞ্চদশ শতকে যুদ্ধ, দুর্ভিক্ষ, প্লেগের ফলে জনসংখ্যা হ্রাস পেলে মানুষের তুলনায় জমির অনুপাত বেড়ে যায়। কৃষক ও ভূমিদাসের স্বল্পতায় শ্রমশক্তির অপ্রতুলতার কারণে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যাহত হয় এবং সামন্তপ্রভুর আয় কমে যায়। সামন্তপ্রভুর আয় বৃদ্ধির বিকল্প কোনো পথ না থাকায় সামন্ততন্ত্র ক্রমে দুর্বল হয়ে পড়ে। এবার হচ্ছে বাণিজ্যের প্রসার। ইউরোপে নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে ম্যানরগুলিতে নির্যাতিত বহু কৃষক ও ভূমিদাস মুক্ত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। ম্যানরের বহু ভূমিদাস এখানে পালিয়ে এসে শ্রমিকের কাজে যোগ দেয়, ফলে ম্যানরগুলির অবক্ষয় শুরু হয়ে যায়। হচ্ছে বাণিজ্য পণ্য উৎপাদন। অর্থনীতিবিদ পল সুইজির মতে দশম শতক থেকে বাণিজ্য ও রপ্তানি পণ্য উৎপাদন জনপ্রিয় হয়ে উঠলে ম্যানরগুলিতে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে তা সম্ভব হয়নি। অথচ পরিবর্তিত পরিস্থিতির চাহিদা অনুসারে ম্যানরগুলিতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনাও সম্ভব হয়নি, ফলে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতি ভেঙে পড়তে থাকে। এরপরে উপসংহার দেখো। উপরিক্ত বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় পতন শুরু হয়। সামন্ততন্ত্রের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে সেখানে পুঁজিবাদী অর্থনীতির বিকল্প ঘটতে থাকে। অবশ্য তখন আশ্চর্যজনকভাবে পূর্ব ইউরোপে ও রাশিয়ায় এর উত্থান শুরু হয়, যা দীর্ঘদিন অস্তিত্বশীল ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় দাও ও কার্যাবলী আলোচনা করো। ক্লিওপেট্রা অ্যান্সার। মিশরের টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা ছিল অসাধারণ বুদ্ধিমতী এবং উচ্চশিক্ষিতা নারী। তিনি 9টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। কার্যাবলী দেখো। এক হচ্ছে সিংহাসন লাভ। বিচক্ষণ ক্লিওপেট্রা মিশরের স্বাধীন যুগের শেষ দিকে মিশরের শাসন ক্ষমতা লাভ করেন। অসামান্য সুন্দরী অষ্টাদশী ক্লিওপেট্রা প্রথম দিকে তার পিতার সহশাসক হিসেবে মিশর শাসন করল। পিতার মৃত্যুর পর তার চেয়ে বয়সে 8 বছরের ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে বিবাহ করে মিশরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এর কারণ হলো মিশরের প্রচলিত রীতি ছিল কোনো সঙ্গীর সঙ্গে যৌথভাবে দেশ শাসন করতে হবে। দিয়েছে জুলিয়াস সিজারের বন্ধুত্ব লাভ। রোমান সম্রাট জুলিয়াস সিজার 47 খ্রিস্টাব্দে মিশর অভিযান করলে ক্লিওপেট্রা পরাজিত হন। যুদ্ধে ত্রয়োদশ টলেমি মারা যান এবং ক্লিওপেট্রাকে রোমে আনা হয়। জুলিয়াস সিজার ক্লিওপেট্রার রাজনৈতিক বিচক্ষণতায় মুগ্ধ হন। কিছুদিনের মধ্যে ক্লিওপেট্রা রোমান সম্রাট জুলিয়াস সিজারের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। জুলিয়াস সিজার ক্লিওপেট্রাকে পুনরায় মিশরের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। এবারে মিশরে প্রত্যাবর্তন। জুলিয়াস সিজার বিবাহিত হলো। তিনি ক্লিওপেট্রার সঙ্গে রোমে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকেন। এরপর সিজার ব্রুটাস নামে এক আততায়ীর হাতে নিহত হলে ক্লিওপেট্রা মিশরে ফিরে আসেন এবং তার অপর ছোট ভাই চতুর্দশ টলেমিকে নামমাত্র বিবাহ করে মিশর শাসন করতে থাকেন। 1 বছরের মধ্যে চতুর্দশ টলেমিকে হত্যা করে ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের সন্তান পঞ্চদশ টলেমির, যার নাম হচ্ছে সিজারিয়ান, সঙ্গে মিলিতভাবে মিশর শাসন করতে থাকেন। এবার 4 হচ্ছে আন্টোনিয়ার সঙ্গে বিবাহ। জুলিয়াস সিজারের বন্ধু মার্ক আন্টোনিও রানী ক্লিওপেট্রার প্রেমে পড়ে যান। আন্টোনি মিশরের সিংহাসন লাভের উদ্দেশ্যে ক্লিওপেট্রাকে বিবাহ করেন। ক্লিওপেট্রা মার্ক আন্টোনির সঙ্গে মিত্রতা স্থাপন করে মিশরের স্বাধীনতা রক্ষার চেষ্টা করেন। এরপর হচ্ছে অক্টাভিয়াসের আক্রমণ। কিন্তু অ্যান্টনি ইতিপূর্বে বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী ছিলেন জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক অক্টাভিয়াস সিজারের বোন অক্টাভিয়া মাইনর। ক্লিওপেট্রাকে বিবাহের ঘটনায় ক্ষুব্ধ অক্টাভিয়াস মিশর আক্রমণ করে অ্যান্টনি ও ক্লিওপেট্রার নৌবহর ধ্বংস করে সেখানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। পরে হচ্ছে অক্টাভিয়ামের যুদ্ধে সম্পূর্ণ পরাজয়। ক্লিওপেট্রা ও অ্যান্টনির মিলিত বাহিনী অক্টাভিয়ামের যুদ্ধে পরাজিত হয়। ফলে রোমান শাসক অক্টাভিয়াসের বাহিনী যুদ্ধে চূড়ান্তভাবে জয়লাভ করে। এর ফলে মিশরের স্বাধীনতা লুপ্ত হয় এবং মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। এবার দেখো 7 নম্বর পয়েন্ট, জীবনাবসান। অক্টাভিয়াস সিজার রানী ক্লিওপেট্রাকে বিবাহ করতে চান, কিন্তু একের পর এক বিয়োগান্তক পরিণতিতে ভেঙে পড়ে ক্লিওপেট্রা এই বিবাহে অসম্মত হন এবং আত্মহত্যার পথ বেছে নেন। তিনি 30 খ্রিস্টপূর্বাব্দে 12 আগস্ট অ্যাসপ নামে বিষাক্ত সাপের কামড়ে মাত্র 39 বছর বয়সে আত্মহত্যা করেন। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ক্লিওপেট্রার মৃতদেহ সমাহিত করা হয়। উপসংহার: ক্লিওপেট্রাকে রোমান কবি হোরাস পাগল এবং লুকান মিশরের লজ্জা বলে অভিহিত করেছেন, কিন্তু নিজেদের জীবন ক্লিওপেট্রার রূপের আগুনে আহুতি দেওয়ার জন্য বিভিন্ন পুরুষের আগ্রহের কারণ নিয়ে অথবা তৎকালীন মিশরের রাজনৈতিক ক্ষেত্রে ক্লিওপেট্রার কার্যাবলীর জন্য তিনি নিজে কতটা দায়ী ছিলেন তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে।
এর পরের প্রশ্ন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। এই ভিডিওটা আমরা দিয়ে আছে, একটা পৃথক ভিডিও দেওয়া আছে, ক্লাস 11 হিস্ট্রি সেট 8 সাজেশন 2021 এই বলে ভিডিওটা দেওয়া আছে, এবং এর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যাদের দরকার হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে এই ভিডিওটাও দেখে নেবে। ইস্যু আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।